আর পাঁচটা ছেলের মতন কিন্তু তোমার জীবনটা একদম সাধারণ ছিল না। আমার জবটা চলে যায়, যেখানেই যাচ্ছি আমি সেখানে একটা ফলস ট্র্যাপ, কিন্তু প্রোডাক্টটা ছিল 2 নম্বর। বাবারা একটা ছেলেকে নিজেরম ভাবে, তো সেখানে ম্যানেজার পোস্টটা, এটা আমার একটুখানি খটকা লেগেছিল। কোনো একটা সময় তোমার পকেটে নাকি শুধু 11 টাকা পড়েছিল। তখন চাউমিন ছিল 7 টাকা। আচ্ছা, ঠিক আছে, চাউমিন হবে, কিন্তু আমার কাছে খুচরো 6 টাকা রয়েছে। বললো ঠিক আছে, আর আমার কাছে রয়েছে সামান্য টাকা। এবার আমি চিন্তা করছি যে আমি বাড়ি ফিরবো কি করে। তো বাবা জাস্ট 20 থেকে 30 সেকেন্ড মতো স্টপ হয়ে গেল, ফোনটা কেটে দিল। আমার বাবার হাতেই প্রথম রেজাল্ট ধরা, সিজার ধরা। বাবার সাথে তো মতের মিল হতো না একদম। একদমই না, বাবার কাছে আমি একদম বেয়ারা ছেলে। আমার ছেলেটাই অকর্মা ডেকি, তখন একদম সবে 3 দিন থেকে 4 দিন আমাকে রেজাল্টটা দিয়েছে। বেশ দাড়িটা কাটলাম, খুব ভালো লাগলো। 2 থেকে 4 সেকেন্ড পরেই দেখছি কি লম্বা করে মানে কেটে গেছে। এবার আমি তো ভয় পেয়ে গেছি, ছোটবেলার প্রেম আর কি। তখন জীবনটা আর কি সবই শুরু করছে। শুরুটা সব ঠিক ছিল, যতটা দিন যাচ্ছে যত দিন যাচ্ছে তার চাহিদাটা যেন বাড়তে থাকে। এত বড় বাড়ি আছে তোমার নেই, কারণ সবসময় অন্যের সাথে কম্পেয়ার, প্রচুর স্মোক করতে। তুমি এটা আমাকে বলেছিলে বলেই কিন্তু আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমি বলছি না যে আমি এখনই হ্যাবক কিছু হয়ে গেছি বা বড় কিছু হয়ে গেছি। কোন রেল তোমাকে নোটিশ দিল যে এইবার তোমার স্যালুনটাকে ছেড়ে দিতে হবে। এক পর্যায়ে পায়ের তলা থেকে মাটিটাই সরে গেছিল। নোটিশ পেলেছিল যে আমাদের যারা যারা ওই লাইন দিয়ে যারা তাদের 1 সপ্তাহের মধ্যে ওটা খালি করে দিতে হবে। আমার ছেলে খুব কষ্ট করেছে, এই রেলে নোটিশ দিয়েছে, এই আমি 1-1.5 মাস মতন আমি জুট মিলে কাজ করেছিলাম। বাবার শাসনটা ছিল বলেই হয়তো আমি এটা করতে পেরেছি। নমস্কার বন্ধুরা, ফ্রেম কথা স্টুডিওর আজকের পডকাস্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের পডকাস্টে যিনি অতিথি হয়ে আছেন তার জীবনের গল্প কোনো সিনেমার থেকে কিন্তু কম নয়। যার জার্নিটা শুরু হয়েছিল পকেটে মাত্র 11 টাকা নিয়ে, তিনি কিন্তু আজকের আমাদের ত্রিবেণী শহরের একজন প্রতিষ্ঠিত হেয়ার এক্সপার্ট এবং ক্রিয়েশন প্রফেশনাল সেলুনের কর্ণধার মিস্টার বিশ্বজিৎ সরকার, যাকে কিন্তু আমরা সবাই শুভ বলেই চিনি। ধন্যবাদ। তো আজকের পডকাস্টে তোমাকে স্বাগত জানাচ্ছি শুভ। আজকের পডকাস্টে আমরা কিন্তু তোমার জীবনের বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি। তো শুরু করা যাক আজকের পডকাস্ট। একদম। তো শুভ, আমি যতটা শুনেছি আর পাঁচটা ছেলের মতন কিন্তু তোমার জীবনটা একদম সাধারণ ছিল না। চাকরির জন্য স্ট্রাগল করেছো এবং স্ট্রাগল করতে গিয়ে ফেক ট্র্যাপেও পড়েছিলে। তো আজকে আমাদের একটু বন্ধুদেরকে জানাও সেই অভিজ্ঞতার কথা। আমার জীবনের শুরুটা হয়েছিল একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে। হ্যাঁ, যখন আমি একটা কোম্পানিতে, একটা বেসরকারি কোম্পানিতে আমি জব করতাম, তো হঠাৎ কোনো কারণে আমার জবটা চলে যায়। তো এরপর আমি এদিক ওদিক ইন্টারভিউ দিতে শুরু করলাম, বা এখানে ওখানে আমাকে সিলেক্ট করলো, কিন্তু আমি বুঝলাম যেখানেই যাচ্ছি আমি সেখানে একটা ফলস ট্র্যাপ আছে সেখানে, যে তোমাকে এত টাকা দিতে হবে, অমুক অত টাকা দিতে হবে, তবে তুমি এত হাজার টাকার জব পাবে। লাস্ট টাইম আমি এরকম একটা শ্রীরামপুরে একটা জবে আমি পেয়েছিলাম, যেখানে আমি একটা প্রোডাক্ট সবারকার বাড়িতে বাড়িতে আমাকে সেল করতে হতো, কিন্তু প্রোডাক্টটা ছিল 2 নম্বরই, মানে সেলসম্যান জব ছিল। সেলসম্যান জব ছিল, কিন্তু প্রোডাক্টটা বলা হতো যে এই প্রোডাক্টটা দিলে আপনার এই উপকারটা হবে, কিন্তু একদমই উপকারটা যা যা বলতো সেটা হতো না আর কি, বেসিক্যালি একদমই হতো না। আচ্ছা, তার উল্টো হতো ব্যাপারটা। ওকে। তো অনেক লোকে রীতিমতো যারা জানতো অপমান করতো, হ্যাঁ, যারা জানতো না একদম মুখের উপরে দরজা বন্ধ করে দিত। সেই সময়টা আমার একটা এই ধরনের একটা কঠিন পরিস্থিতি হয়েছিল। মানে খুবই তখন স্ট্রাগল চলছে জীবনে আর একদম। কি। তখন বেকার ছেলে, কিসে পড়ি, তখন আমি কলেজে ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে পড়ি। হ্যাঁ, তো সেই সময় যেটা হয় একটা বেচালার ছেলে বা বেকার ছেলে যেটা হয়, তো সেরকমই হয়েছিল। যদি পয়সা ইনকাম করবো সেটা একটা তাগিদ থাকে নিজের ভেতরে। একদমই তাই। তারপরে এই সময়টা কি হয় যে নিজের পায়ে দাঁড়ানোর একটা, প্রত্যেকটা মানুষের যেটা হয়। বাড়ি থেকে কি সাপোর্ট? বাড়ি থেকে সাপোর্ট বলতে আমার মা আমার কখনো কোনো কাজে বাধা দেয়নি। মানে বাবা ভাবতো যে মানে কথা শুনি না বাবার, বা যেরকম ভাবে বাবারা একটা ছেলেকে নিজেরকম ভাবে, আমার বাবা হয়তো সেরকম ভাবতো। মা আমাকে সাপোর্ট দিত। মা সবসময় এটা বলতো যে তুই যেটা করবি, তুই মানে তুমি ছোটবেলা থেকে যা যা করতে চেয়েছো মা সেইগুলোতে সবসময় এগিয়েই ছিল। মা তোমাকে সবসময় সাপোর্ট করেছে এবং এগিয়ে যেতে সাহায্যও করেছে। হ্যাঁ হ্যাঁ, মা সবসময় সাপোর্ট করতো। তো সেই হিসেবে আমার সেরকম খুব একটা বাধা আসেনি এই দিক থেকে। এটা তো বুঝলাম যে সেই সময় তোমার প্রচন্ড স্ট্রাগল চলছিল, কিন্তু তুমি যে ট্র্যাপটাই পড়েছিলে চাকরি খুঁজতে গিয়ে, সেখান থেকে তুমি কিভাবে বেরোলে সেটা যদি একটু বন্ধুদেরকে বলো। যখন আমি শ্রীরামপুরের জবটাতে আমি যখন সিলেক্ট হলাম, আমাকে বললো যে তোমাকে একটা ম্যানেজার পোস্টে দেওয়া হবে, যেখানে তোমাকে 20,000 টাকা দেওয়া হবে এবং 6 মাসের ট্রেনিং নেওয়া হবে। এবার আমি দেখলাম যে 20,000 টাকা দিয়ে আমি ট্রেনিং নেব, তো এটা কি ধরনের ট্রেনিং হতে পারে? সেই তো একটা প্রোডাক্ট নিয়ে সেই লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দেখানো যে
আপনার এই প্রোডাক্টটা দিলে এই প্রোডাক্টই হবে। তো সেখানে ম্যানেজার পোস্ট হয়, এটা আমার একটুখানি খটকা লেগেছিল। তো আমি এখানে ওখানে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এই যে এটা হচ্ছে এটা কি ঠিক? বেশ কিছুদিন আমি যাতায়াত করার পরে যেটা হয় আশেপাশে লোকজনদের এটা যেটা করছে এটা কি ঠিক? তো আমি দেখলাম যে এটা না, এটা একটা ফলস, আমি একটা ভুল জায়গায় চলে এসেছি। নেক্সট আমি যেদিন গেলাম আমি বললাম যে ঠিক আছে আমি পরের দিন আমি টাকা নিয়ে আসছি, তারপর থেকে আর যাইনি। মানে তুমি বেশ বুদ্ধি করেই সেখান থেকে বেরিয়ে এসেছিলে, বুঝতে পারলাম। আর তখনকার সেই সময়টা যখন আমি শুরু করি তখন 20,000 টাকা মানে অনেক টাকা, অনেকটাই ম্যাটার করে 20,000 টাকা মানে সেই সময়টায়। সালটা কত ছিল মনে আছে কি? তখন হবে 2010-11 12 ওকে। এ তো গেল চাকরির স্ট্রাগল, ট্র্যাপের কথা। আমি এটাও জানি যে কোনো একটা সময় তোমার পকেটে নাকি শুধু 11 টাকা পড়েছিল, তুমি 6 টাকা চাউমিন খেয়েছিলে। তো সেই গল্পটাও যদি একটু বন্ধুরা জানতে পারে। এটা শুরু হয়েছিল আমার বাবার দোকান থেকে। মানে আমি ছোটবেলায় যখন পড়াশোনা করছিলাম আমি কম্পিউটার শিখেছিলাম। একটা ভদ্রলোক এসেছিল বাবার কাছে সেভিং করাতে। তো বাবা সেভিং করছে আর উনি তখন কিছু লোকজনকে আর কি বলছে যে অমুক জায়গায় আসতে অমুক জায়গায় আসতে, মানে ওনার কাজটা হচ্ছে যে মার্কেট থেকে ছেলে বা মেয়েদের নিয়ে কোনো একটা কোম্পানিতে আর কি পাঠাবে, এই ধরনের ওদের একটা কোম্পানি। তো বাবা দেখলো যে আমার ছেলেটা পড়াশোনা করছে, তো বাবা ভাবলো যে যদি একটা ভালো কোনো জব পাওয়া যায়। তো আমাকে কি করলো, আমাকে তার সঙ্গে পরিচয় করলো। আমাকে বললো যে একটা 250 টাকার একটা ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, ফর্ম ফিল আপ করতে হবে। এবং আমাকে বললো যে কম্পিউটারে যাতে টাইপিং স্পিড যাতে বেশি থাকে সেইটা যেন একটু প্র্যাকটিস করতে। এবার আমি এদিক ওদিক আমি আমার তো নিজের তখন কম্পিউটার ছিল না, হ্যাঁ আমি প্র্যাকটিস করলাম প্রতিদিন। তখন 10 টাকা করে। ছোটবেলায় চাকরি করার জন্য কম্পিউটারে প্র্যাকটিস করতে হয়েছে। খুবই ভালো। তো যাই হোক আমি সেই সংস্থার আন্ডারে গেলাম। আমাকে নিয়ে গেল কোথা থেকে, আমরা সম্ভবত কল্যাণী হয়ে গেছিলাম, আমরা গেলাম বেহালাতে। আচ্ছা, মানে অফিসটা বেহালাতে। খুব মানে আমার সেই সময়টা একদম মানে কি বলবো, আমার ঈশ্বর সেনকে সহায় ছিলেন, আমি খুব বড় মানে বেঁচে গেছি। আমি একটা সংস্থায় যাওয়ার পরে আমাদের বলা হয়েছিল, বাবাও ছিলেন সঙ্গে? না, বাবা ছিল না। আচ্ছা, বাবা ছিল না, আমি একা গেছিলাম। ওই লোকটার সাহায্যেই গেছিলাম আমি। মানে সেদিন তো হয়নি, লোকটা যেহেতু সেভিং করতে এসে আমাকে ডেট দিয়েছিল যে এরকম ফর্ম ফিল আপ করে রেখে দিতে হবে, 250 টাকা দিতে হবে ফর্ম ফিল আপের জন্য, যে ডেটটা দেওয়া হবে। ওই বেসিক্যালি লোকটা জবের ব্রোকারি করতো। হ্যাঁ একদমই তাই। সেই ডেট মতোই আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। আরো আমার মতো এরকম অনেকেই ছিল। তো সেই সংস্থাতে যাওয়ার পরে একদমই বেকার ছেলে, তখন বয়সও তো আমার স্বাভাবিক, বয়সও কম। মানে এদিক ওদিক ভাড়া তখন কি ওই লোকটা দেয়নি ভাড়া, আমার সঙ্গে আরো 2-3 জনা গেছিল, এক একজন করে ভাড়া আর কি সবাই দিয়েছে। তো এরকম করতে করতে আমার কাছে তো খুবই সামান্য টাকা ছিল, 11 টাকা। মানে আমি যখন লাস্ট যখন রয়েছে তখন 11 টাকা বেঁচে আছে তখন আমার কাছে। এবার আমি চিন্তা করছি যে আমার কাছে 11 টাকা রয়েছে, বাড়ি ফিরবো কি করে। আর বেহালায় অফিস, এবার সারাদিন ধরে বেহালা থেকে ত্রিবেণী আসতে হবে। এবার কি করে 11 টাকায় কি করে সম্ভব সেটা? তো আমি আর যে সংস্থা আন্ডারে গেলাম, মানে কি বলবো, আমাকে বলা হলো যে ইম্পর্টেন্ট কোনো কাগজ, সেটা হচ্ছে তখন তো আধার কার্ড ছিল না, ভোটার কার্ড ছিল, প্যান কার্ড ছিল, মানে কিছু ডকুমেন্ট জমা রাখতে হবে। হ্যাঁ, ডকুমেন্টটা মানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস যাতে ওখানে জমা রাখতে হয়। এবার ওরা কি করছে, পেপারে কর্মখালির যে বিজ্ঞাপনগুলো হয় সেই কর্মখালির বিজ্ঞাপন থেকে ফোন নাম্বারগুলো কালেক্ট করে ওরা কি করে ওই সব জায়গাগুলোতে ফোন করে যে এখানেই পাঠিয়ে দেয়। হ্যাঁ, এবার কি কন্ট্রাক্ট কি করে যে 50-50 স্যালারি, মানে হচ্ছে যদি স্যালারি হয় 5,000 টাকা, ওই সংস্থা 2,500 টাকা পাবে আর আমি পাবো 2,500 টাকা। এটা ঠিক যতদিন পর্যন্ত ওই ডকুমেন্টস গুলো ওরা জমা রাখবে। তার মানে তোমাকে যখন ডকুমেন্টটা চাইলো তখন তোমার মনে হলো যে এখানে ফ্রড হতে চলেছে, তখনই তুমি বুদ্ধি করে ওখান থেকে বেরিয়ে গেলে। যখন এটা বলা হলো যে যারা গেছিল যে ওদের ডকুমেন্টস জমা নিয়েছে, যে এই যে ডকুমেন্টসটা জমা নিলাম এটা কিন্তু 50% স্যালারি তুমি নেবে আর বাকিটা কিন্তু আমরা নেবো। আমি চিন্তা করলাম যে আমি যখন কর্মখালি দেখে তুমি যখন কাজ করছো, তাহলে আমি নিজেই কর্মখালি থেকে খুঁজে নেবো। ঠিক। তো যাই হোক আমি সেই মুহূর্ত থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে। আমি বললাম যে ঠিক আছে, আমি পরের দিন, আমি আজকে তো ডকুমেন্টস গুলো আনতে ভুলে গেছি, তো পরের দিন এসে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। ফর্ম ফিল আপ হয়ে গেছে, 250 টাকা। ওরা ভাবলো যে হ্যাঁ ঠিক আছে, এটা না হতে পারে। আমি ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর আমার তো খুব খিদে পেয়েছে, ফোনের চার্জও ছিল না তখন, একটা ছোট্ট একটা হ্যান্ডসেট ছিল আমার, ফোনের চার্জ ছিল না আমার। এদিক ওদিক করে আমি বাবাকে ফোন করলাম। তখন আমি হিসাব করলাম যে আজকে আমার কাছে 11 টাকা হয়েছে। তখন চাউমিন ছিল 7 টাকা। আচ্ছা, ঠিক আছে, আমি চাউমিনের দোকানে গেলাম, আমি বললাম যে চাউমিন হবে, কিন্তু আমার কাছে খুচরো 6 টাকা রয়েছে। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চাউমিন খেলাম। দোকানদারও ভালো ছিল বলতে হবে, 6 টাকায় চাউমিন দিয়ে দিয়েছে। একদমই তাই। এটা কোন সালের কথা? মানে 6 টাকা ওই সময়কাই 2011-12। তখন আমি চিন্তা করলাম যে বাবাকে ফোন করতে হবে আর আমার কাছে রয়েছে সামান্য টাকা। এবার আমি চিন্তা করছি যে আমি বাড়ি ফিরবো কি করে। ট্রেনের টিকিটটা নয়, আমি যাই হোক আমার কাছে একটা ব্যাগ আছে ট্রেনের টিকিট, কিন্তু বাসের টিকিট লাগবেই। যেখানে খাচ্ছি, খেতে খেতে আমি বাবাকে ফোন করেছিলাম, মানে
হয়তো আমার সেই থেকে আমার এই প্রফেশনে আসার শুরুটা। তো আমি যখন ওখানে ফোন করলাম বাবাকে ফোন করে বললাম যে বাবা দেখো সব এগুলো ফ্রড, এগুলো জালিয়াতি চলছে এখানে, তার থেকে এখানে এত টাকা দিয়ে এইসব না করে তার থেকে বরঞ্চ কালকে সকালে আমি দোকানেই কাজ করব। যেই আমার বাবা কথাটা শুনেছে আমার বাবা জাস্ট শকড হয়ে গেল। প্রায় 20 থেকে 30 সেকেন্ড যখন পুজো টুজোর কাজ হতো, বাবা নিজে বলতো যে এত প্রেশার, আমি পারছি না, ছেলেটা কিছু আমার হেল্প করে না, সেই জায়গায় যখন আমি নিজেই বাবা সেম প্রফেশনেই ছিলেন। হ্যাঁ, যখন আমি বাবাকে বললাম যে বাবা আমি পরের দিন থেকে আমি নিজেই দোকানে যাব, তো বাবা জাস্ট 20 থেকে 30 সেকেন্ড মতো স্টপ হয়ে গেল, বললো মানে একদম সাইলেন্ট, হ্যাঁ রাখ বলে ফোনটা কেটে দিল। দিয়ে যাই হোক সেদিনকার মতো আমি বাড়িতে পৌঁছালাম। তারপরের দিন থেকে মানে সেই দিন থেকেই শুরু হলো আমার এই প্রফেশনে আসা, মানে রাস্তাটা এখান থেকেই শুরু হলো আমার। মানে মাও বলেছিল নাকি যে সকালবেলা গিয়ে দোকানটা খোল? হ্যাঁ হ্যাঁ, মা বলেছিল, মানে মা সবসময় এগিয়ে রেখেছে আর একদম। কি। মানে আমার কোনো কাজে আর কি বাধা দিত না মা, এবং এখনো পর্যন্ত মা কিন্তু বাধা দেয় না। মা জানে যে ঠিক আছে ও করছো নিশ্চয়ই কিছু ভালো পৃথিবীর সকল মাই সন্তানকে এগিয়ে রাখে। তখন বাজে 6টা, সকাল 6টা, সকাল দোকান খোলা হতো। মা সকালবেলায় চাবি দিল, দোকানের চাবি দিয়ে দিল, বললো যে যা তোর বাবা ঘুমোচ্ছে, তাতে গিয়ে দোকান খুলে পরিষ্কার কর। আমি তো সেই মতন, কি কষ্ট হতো। তো যাই হোক এইভাবে সেখান থেকেই আর কি এই স্যালন ইন্ডাস্ট্রিতে হাতে করি শুরু আর কি। একদমই তাই। আমার বাবার হাতেই প্রথম রেজার ধরা, সিজার ধরা, মানে বাবার হাত থেকেই শুরু। বাবা তো একই প্রফেশনেই ছিলেন, কিন্তু আমি যতদূর জানি বাবার সাথে তো মতের মিল হতো না একদমই না। মানে বাবা উত্তর তো তুমি দক্ষিণ, বাবা পূর্ব তো তুমি পশ্চিম। তো এটা কেন, এটা কি যদি একটু বলো বন্ধুদেরকে। মানে বাবার কাছে আমি একদম বেয়ারা ছেলে। বাবা সবসময় ভাবতো যে মানে আমার ছেলেটাই অকর্মার ডেকি, অন্য সব পাশের বাড়ির ছেলে সব থেকে ভালো, আমার ছেলেটা কোনো কাজের নয়। মানে আমার বাবার এই ধারণাটাই ছিল সবসময়। আমার বাবা অন্যকে ভরসা করতে বেশি, কিন্তু আমাকে সেই ভরসাটা করতে পারতো না। আমি কিন্তু এটাও জানি তুমি তোমার বাবার কাছে কাজ শিখতে গিয়ে কারোর গাল কেটে ফেলেছিলে, তো সেই গল্পটা যদি একটু বলো আমাদের বন্ধুদেরকে। তখন একদম সবে 3 দিন থেকে 4 দিন হয়েছে, তো দাঁড়িয়ে এটা আমাদের 4 দিনের মধ্যেই বাবা খুর হাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাবা যাও আমার ছেলে, ও দেখি না কি করে গে। আচ্ছা, তো একটা ছেলে আমাদের এখানেই থাকে, তো ছেলেটা সেভিং করাতে এসছে। তো বাবা বলছে কার্ড দেখি, আমাকে রেজাল্টটা দিয়েছে। যে আমি যখন ফার্স্ট মানে রেজাল্টটা ধরলাম, আমি বেশ দাড়িটা কাটলাম, খুব ভালো লাগলো। দেখলাম যে দাড়িটা বেশ কেটে গেল, বেশ আমার ভালো লাগলো। তারপরে দেখছি 2 থেকে 4 সেকেন্ড পরেই দেখছি কি ওই যেরকম ভাবে ব্লেডটা আমি টেনেছি লম্বা করে মানে কেটে গেছে আর রক্ত বেরোচ্ছে। এবার আমি তো ভয় পেয়ে গেছি, আমার হাত পা কাঁপছে। মানে তিনি কি এখন এই এলাকাতেই থাকে? না, এখন আছে, এই এলাকাতেই আছে। তো যদি আপনি পডকাস্টটা দেখেন প্লিজ শুভকে ক্ষমা করে দেবেন, ছোটবেলার ভুল। তখন বাবা বলছে ফিটকি লাগাচ্ছে। মানে বাবা কি মানে শুধু ফিটকিরি লাগা বললো নাকি না মানে বকাঝকাও করেছে? না, সেই সময়টা কিছু বলেনি, সবাই ঘাবড়ে গেছে। বাবা তো নিজেই ঘাবড়ে গেছে। বাবা তখন অন্য একটা কাজ করছিল, কিন্তু আমার মানে খুব ভালো লেগেছিল যে সেই ছেলেটা মানে যার আমি কেটেছিলাম ওরকম ভাবে, সে কিন্তু কিছু করে না ঠিক আছে, এখন তো নতুন, ও হতেই পারে। সেও যথেষ্ট ছোট ছিল সেই সময়টা। দাগটা কি রয়ে গেছে না মিলিয়ে গেছে? দাগটা মিলিয়ে গেছে। আচ্ছা, এটা খুব ভালো, দাগটা মিলিয়ে গেছে। সে তখন কিন্তু আমাকে আশ্বাস দিয়েছিল যে না দাদা তো নতুন, হতেই পারে, ওটা কোনো ব্যাপার না। আমার এইসব দিনগুলো আমার বেশ ভালো লাগে যে শুরুটা আমার এইভাবে হয়েছিল, আমার এইভাবে কারোর আমি গাল কেটে দিয়েছিলাম। জীবনের শুরুতে যদি গল্পই না থাকে তাহলে বলবেটা কি তুমি সাকসেস পাওয়ার পরে? এইগুলোই তো গল্প জীবনের। একদমই তাই। তো বাবার কাছে কাজ শেখা শুরু, চাকরিতে স্ট্রাগল, ফ্রডের পাল্লায় পড়া, এর সঙ্গে নাকি তোমার জীবনে আরো কিছু বিশেষ ঘটনা আছে। মানে ওই বলে অভাবে পড়লে প্রেম পালায়, তোমারও নাকি এরকম অভাবে পড়ে প্রেম পালিয়েছিল? সেই বিষয়ে কিছু একটু বলো বন্ধুদেরকে। কি বলবো, এটা মানে হয় না জীবনের শুরুতে অনেক কিছু হয়। তো আমার ছোটবেলার প্রেম আর কি, তখন জীবনটা আর কি সবই শুরু করছি আমি। তখন মোটামুটি আমি আমার স্যালনটাকে নিজের হাতে করে ফেলেছি। তখন দেখলাম যে নিজেকে আপডেট হতে হবে। হ্যাঁ, মানে বাবার কাছ থেকে মোটামুটি টেক ওভার করা হয়ে গেছে। হ্যাঁ, তখন হয়ে গেছে, সেই সময় হয়ে গেছে, তখন কাজকর্ম সব জানো। একদম এই সময়টা আমার জীবনে একটা প্রেম আসে। তো হয় না প্রথম, আমরা কি নামটা জানতে পারি পডকাস্টে আজকে? না একদমই। আচ্ছা ঠিক আছে, নামটা গোপনীয়। হ্যাঁ, তোমরা বন্ধুরা যদি কেউ জানো নামটা তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো সে আমার জীবনে আসে, কিন্তু ভালোবেসেছিলাম তাকে, আমি খুব প্রচুর ভালোবেসেছিলাম তাকে। শুরুটা সব ঠিক ছিল, যত দিন যাচ্ছে তার চাহিদাটা যেন বাড়তে থাকছে। চাহিদাটা এটা নয় যে সে আমার কাছে বহুত বড় বড় কিছু ডিমান্ড করছে। ডিমান্ডটা এরকম যে তোমার বন্ধুর এত বড় বাড়ি আছে, তোমার নেই কেন? তোমার বন্ধুর এটা আছে, তোমার ওটা নেই কেন? মানে সবসময় অন্যের সাথে কম্পেয়ার করতো, ছোট দেখাতো তোমাকে। একদমই তাই। বলতো যে ওর অত ভালো বডি আছে, তোমার বডি নেই কেন? তো এটা তো আমার ঈশ্বরের দান, এটা এখানে তো আমি কিছু করতে পারবো না। একদমই নয়। তখন তার রোগা ছিলাম, প্রচুর রোগা ছিলাম তখন আমি, একদম রোগা ছিলাম তখন আমি। ওর এটা আছে, তোমার এটা নেই কেন?
তো এইসব ব্যাপারগুলো থেকে মনোমালিন্য শুরু হয়। তো আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কনভিন্স করেছিলাম। তবে এটা একটা আমার একটা জীবনে একটা খুব ভালো একটা সময় হয়েছিল যে ও মানে হয় না যে মানুষের একটা ওঠার মানে একটা ধাপ সিঁড়িতে যখন ওঠে অনেকটা বাধা পেরিয়ে তবে ওঠে, আমার ক্ষেত্রে কিন্তু খানিকটা সেরকম হয়েছিল। একদমই তাই। হ্যাঁ, যখন আমার জীবন থেকে ও চলে যায় কোনো রিজন ছিল না, শুধু এইগুলোই ছিল কারণ। চলে যাওয়ার পর তো তুমি প্রচুর সিগারেট খাওয়া শুরু করেছিলে, প্রচুর স্মোক করতে। আমি ভেবেছিলাম যে আমার সেই মানুষটাই হচ্ছে একদম। এটা তো ঠিক, দেখো শুভ, সে মেয়েটা আজকে এই কথাগুলো বলেছিল বলে তোমার মনে জেদ হয়েছিল, এবং সেই জেদ থেকেই কিন্তু আজকের যেটা তুমি যা হয়েছে সেটা হতে পেরেছো। জেদটা হওয়ার একটা কিছু রিজন ছিল, কারণ ও আমাকে একটা ব্যক্তিগতভাবে অপমান করেছিল যে তোর আছে কি, ওই তো তোর একটা দোকান আছে, যতই হোক দোকানটা ছোট হোক বড় হোক, সেটা আমার লক্ষ্মীর জায়গা। অন্তত এই কথাটা বলার জন্য তো ধন্যবাদ বলো একবার। আমি সবসময় সারা জীবনই ধন্যবাদ, হ্যাঁ, যে তোমাকে এই জায়গা অবধি তুলে দিয়েছে। একদমই তাই, তুমি এটা আমাকে বলেছিলে বলেই কিন্তু আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। একদমই তাই। তো আমার তাকে নিয়ে কোনো রাগ বা অভিমান কিছু নেই, সে যেমন আছে সে ভালো থাকুক। বাট আমি তখন খুব ডিপ্রেশনে পড়ে গেছিলাম, অনেক মানুষ তখন চিনতে শিখেছিলাম। ভগবান যখন তোমার জন্য কিছু প্ল্যান করবে না, তখন তো কিন্তু তোমাকে এগুলো করাবে, কারণ তুমি যদি মানুষ চিনতে না শেখো তাহলে ব্যবসা করবে কি করে? একদমই তাই। আর তোমার তো বড় ব্যবসা করার ছিল আগামী দিনে, তো মানুষ তো তোমায় চিনতেই হবে। ভীষণভাবে এটা আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার সহায় ছিলেন। যাই হোক, এক পর্যায়ে তো আমি ভেবেছিলাম হয়তো আমার শেষ লাইফ, আমি মনে হয় আর কিছু করতে পারবো না। তবে ভগবানের অসীম কৃপা ছিল যে সে যখন আমার জীবন থেকে চলে যাচ্ছে, মানে সে আমাকে একটা দিক করে ব্লক করা শুরু করছে, মানে আমার থেকে আস্তে আস্তে ব্রেক করে দিচ্ছে, কোনো দিক থেকে আমি কন্ট্যাক্ট করতে পারছি না। তবে ও আস্তে আস্তে আমার জীবন থেকে চলে যাচ্ছে আর আমি এক ধাপ পুরো উপরের দিকে উঠছি। না, এখানে আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে। মনে করো এই পডকাস্টটা দেখার পর সেই মেয়েটি তোমাকে ফোন করলো, তাহলে তুমি কি তাকে তোমার জীবনে ফেরত আনবে? এটা দর্শকদের প্রশ্ন। না, সে বিয়ে হয়ে গেছে। আমি যে ভিডিওগুলো পোস্ট করি ফেসবুকে বা এখানে সেগুলো সে দেখে। আমি বলছি না যে আমি এখনই হ্যাবক কিছু হয়ে গেছি বা বড় কিছু হয়ে গেছে। সে কিছু দেখছে, মানে আমার অ্যাকাউন্টে দেখছে, মানে সে কিছু ভেবেই দেখছে যে সে আমাকে কিভাবে ছেড়ে গেছিল আর আমি এখন কিভাবে আছি। যাক, এ তো গেল তোমার মানে প্রেম জীবনের কথা, প্রেমে বিরহ, প্রেম ছেড়ে চলে যাওয়া। কিন্তু এর থেকেও বড় যে জিনিসটা হয়েছিল দুর্গাপুজোর সময়, যখন রেল তোমাকে নোটিশ দিল যে এইবার তোমার স্যালুনটাকে ছেড়ে দিতে হবে, তখন ঠিক তোমার কেমন মনে হয়েছিল, কেমন লেগেছিল? মানে এক পর্যায়ে পায়ের তলা থেকে মাটিটাই সরে গেছিল যেন। এটা একটু বলো আগের থেকে, যে প্রথম যে তোমাদের স্যালুনটা, বাবার স্যালুনটা, সেটা কিন্তু ছিল ত্রিবেণী স্টেশনের একদম সামনে। হ্যাঁ, এখনো আছে, মানে ক্রিয়েশন বোর্ডটা তো আছেই বাইরে লাগানো, ওটা ওইভাবেই আছে। তোর থেকে কিছু হয়নি, এখনো পর্যন্ত কিছু হয়নি। ওটা বলেছিল যে ভেঙে দেবে, বাট এখনো পর্যন্ত ভাঙেনি। মানে এই বছর দুর্গাপুজোয় নোটিশ পাও হাতে? না, ওটা আগের বছর দুর্গাপুজোয় নোটিশ পেয়েছিলে? ওকে, আগের বছরে পেয়েছিলাম। ওটা কি হয়েছিল, পুজোর ঠিক 15 দিন কিংবা 15 দিন বা 1 মাসের মধ্যে এরকমই হবে, নোটিশ পেলেছিল যে আমাদের যারা ওই লাইন দিয়ে যারা আছে দোকান, তাদের 1 সপ্তাহের মধ্যে ওটা খালি করে দিতে হবে, নইলে ওরা রেল এসে ভেঙে দিয়ে যাবে। তুমি ভাবো, যেটা আমার আর্নিং এর মেন পয়েন্ট, একদম আলাদা কোনো কিন্তু আর কোনো বিজনেস নেই। আচ্ছা, বাবা কি তখনও আছেন দোকানের মধ্যে, নাকি আলাদা কিছু করেন? পাশের দোকানটায় ওটা বাবা। যখন নোটিশটা পেলে তারপর কি করলে? তারপরে আমরা সবাই মিলে ওই লাইন দিয়ে যারা দোকান আছে যাদের তারা আমরা সবাই মিলে গেলাম হাওড়া মেন ডিভিশনে। ঠিক আছে, গেলাম, বললো যে না, আপনাদের ওটা ছেড়ে দিতে হবে, ওটা কিছু করার নেই। এবার কি করব, তড়িঘড়ি করে আমাকে তো ওটা আমার রানিং বিজনেস, একদমই তড়িঘড়ি করে আমাকে একটা নতুন জায়গা খুঁজতে হবে। যাই হোক, আমি এটা পেলাম। এটা আমার রেন্টেই আছে, এখন অবধি আমার রেন্টেই আছে। এটা আমার অনেক টাকায় রেন্ট দিতে হয়, আমাকে প্রত্যেক মাসে অনেক টাকায় রেন্ট দিতে হয়। আমার তখন উপায়ও ছিল না, আমি কি করব। আমার একদমই তাই, পুজোর আগে তো আমাকে তো খুলতেই হবে, নাহলে আমি কি করব? খুব দূরেও চলে যেতে পারবো না, কারণ মানুষরা খুঁজে পাবে না, তাহলে আমার কাস্টমার বেস নষ্ট হয়ে যাবে। তো আমাকে তড়িঘড়ি করে আমাকে এই জায়গাটায় নিতে হয়েছিল, আর এই যে এখন এইভাবে রয়েছি, 1 বছর হয়ে গেল। তো এটা তো ভগবানের আশীর্বাদ বলতে হবে যে তোমার প্রমোশন হয়েছে, ডিমোশন হয়নি। যেখানে রেলের জায়গায় তোমার স্যালন ছিল, তোমার স্বপ্নের স্যালন, যেটা তোমার কেরিয়ার তুমি যেখানে তৈরি করেছো, সেটাকে যে তুমি একটা নতুন রূপ দিতে পেরেছো, এটা একটা ভগবানের আশীর্বাদ ছাড়া কি। মানে ওই নোটিশটা মনে করো ভগবানই পাঠিয়েছিল, ওটা রেলের নোটিশ না, তোমায় নোটিশ দিয়েছিল যে তোমার এবার নতুন কিছু করার সময় এসছে। একদমই না, আমি এটা বিশ্বাস করি। তাহলে শুভ, আজকের ডেটে তোমার যে এই অ্যাচিভমেন্ট, ক্রিয়েশন প্রফেশনাল স্যালুনকে তুমি যেটা
নতুন রূপ দিয়েছো। এখন তোমার বাবার কেমন লাগে? আমার বাবা কিন্তু খুব প্রাউড ফিল করে, ভীষণভাবে প্রাউড ফিল করে। যখন আমি এটা ওপেনিং করি, ফার্স্ট ওপেনিং করি, আমি তো তখন বাবাকে বলেছিলাম, বাবা তুমি কিন্তু থাকবেই, ওইটা কিছু করতে হবে না, তুমি এখানে থাকবে। তো বাবা নিজে থেকে, আমি বাবাকে কি বলবো, বাবা নিজে থেকে বলছে আমার ছেলে খুব কষ্ট করেছে, এই রেলে নোটিশ দিয়েছে, এই হয়ে। মানে আমি তখন ফেসবুক লাইভ করেছিলাম, লাইভটা এখন আর নেই, থাকলে দেখাতে পারতাম। তো আমি ফেসবুক লাইভ করেছিলাম। বাবা মানে আমি কি বলবো, মানে বাবাই এত আনন্দে উৎফুল্ল হয়ে বাবা নিজে প্রমোট করছে তোমাকে, সবার কাছে বলছে। তবে আমার মনে হয় কি বলতো, প্রত্যেকটা বাবা মায়ের না সন্তানদের একটু শিক্ষা দেওয়াটা খুব, মানে ভালোভাবে শিক্ষা দেওয়াটা খুব উচিত। মানে কিরকম ধরনের একটু শাসন, আমার মনে হয় শাসনটা কিন্তু দরকার আছে। শাসনটা মানে এটা নয় যে বাবা মা তাকে তিরস্কার করছে বা তাকে ছেড়ে দিচ্ছে, এরকম ব্যাপার না। শাসনটা, কিছু শাসন সবসময় দেখানো যায় না। শাসনের বাঁধনটা থাকলে জীবনটা ভালো হয় আর কি। একদমই। আমি কিন্তু এটা আমি বুঝেছি যে বাবার শাসনটা ছিল বলেই হয়তো আমার সেই সময় যারা যারা ছিল তারা সেইখানেই পড়ে আছে। তো আমার এটা আমার নিজেকে ক্রেডিট, আমার ভালো লাগে যে আমি এটা করতে পেরেছি। তারা যারা ছিল সেই সময় আমার পাশাপাশি, তোমার বন্ধু বান্ধব সমসাময়িক যারা ছিল তাদের থেকে এখন অনেকখানি এগিয়ে। আমি যতটা শুনেছি তুমি নাকি রাগ করে একবার কাজ বন্ধও করে দিয়েছিলে বাবা। বন্ধ করে দিয়েছিলাম আমি 1-1.5 মাস মতন আমি জুট মিলে কাজ করেছিলাম। জুট মিলেও কাজ করেছো? জুট মিলে কাজ করেছিলাম। মানে তোমার এই ক্যারিয়ারের মধ্যে একটা জুট মিলও আছে? হ্যাঁ, আমি 1-1.5 মাস মতন জুট মিলে কাজ করেছিলাম। ভার্সেটাইল লাইফ তোমার। ওখানে কাজ করেছিলাম, খুব পরিশ্রমের কাজ, ল্যামিনেশন পয়েন্ট, ভীষণ গরম। তারপরে আমি তো এমনিই রোগা ছিলাম, খুবই রোগা ছিলাম, তারপর আরো রোগা হয়ে। মায়ের তো সহ্য হয়নি এটা একদম? না, মায়ের সহ্য হয়নি। একদিন কি করলো, মা বললো তোকে ওই সব জায়গায় কাজ করতে হবে না, তুই একটা কাজ কর। তো বাবা বলছে তোর বাবারও বয়স হচ্ছে, কালকে সকালে তুই চাবি নেবি, নিয়ে দোকান খুলবি। তো আমি দেখলাম বাবার সাথে তুমি লেগে পড়ো আর কি। ভেরি গুড। সেটা তো আমরা শুনেইছি আগে। এত স্ট্রাগলের পর আজকে যে তুমি এই ত্রিবেণীর বুকে একজন এক্সপার্ট হেয়ার স্টাইলিস্ট হয়েছো, তো তোমার লাইফ তো মোটামুটি সেটেলড। আরো উত্তরোত্তর তোমার উন্নতি হবে, ভগবানের কাছে সেই কামনাই। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল যে যারা স্ট্রাগল করছে আজকের ডেটে, যেসব ছেলেমেয়েরা যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে, তাদের জন্য তুমি কিছু বলতে চাও, কোনো অ্যাডভাইস দিতে চাও? আমার মনে হয় তাদের স্ট্রাগল করা উচিত প্রচুর পরিমাণে। পিছনে কি হয়েছে না হয়েছে সেসব না ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, মানে একদম ফোকাসড হওয়া উচিত। একদম। তুমি যেটা তোমার মনের ইচ্ছা, যেটা তুমি চাও, বা যেটা তোমার একদম, যেটার জন্য তুমি তোমার জীবনটাকে উৎসর্গ করতে পারবে, আমার মনে হয় সেদিকে ফোকাস করাটাই উচিত। কারণ জীবন একটা, তো তোমার ইচ্ছেটাকে না মেরে তোমার যেটা ভালো লাগে তুমি সেদিকে এগো। মানে তুমি যেটা করতে পারো, যেটা তোমার ভালো লাগে, যেটাই তোমার এক্সপার্টিস আছে, সেটাই তুমি ফোকাস করে কাজ করো। কারোর জন্য কিছু করো না, নিজের জন্য করো। কারণ জীবনটা তোমার, আর একটাই লাইফ, তারপরে কি হবে না হবে কেউ বলতে পারবে না। একদমই তাই শুভ, একদমই তাই। সেই হিসাবে তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো। শুভর জীবনের এই গল্প আমাদেরকে শেখায়, যদি পকেটে টাকা নাও থাকে, যদি আপনার মনে সততা থাকে, বিশ্বাস থাকে, আর আপনি যদি পরিশ্রম করতে জানেন, তাহলে কিন্তু আপনি ঠিক সফলতায় পৌঁছে যাবেন। আর শুভ কিন্তু তার বাবার যে স্বপ্ন, তার বাবার যে শিকড়, সেটাকে আঁকড়ে ধরেই সেটাকেই রূপান্তর করেছে এক নতুন আঙ্গিকে। তো শুভ, আজকের পডকাস্টে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো আগামী দিনে তোমার এই বিজনেস আরো উত্তরোত্তর উন্নতি হোক, এবং সকল ত্রিবেণীবাসী তোমার এই জীবনের স্ট্রাগলকে জানুক, এবং তোমার এই জার্নিতে সবাই সাথী হোক। আর বন্ধুরা, তোমরাও আমাদের সঙ্গে থাকো। ফ্রেম কথা স্টুডিওর পরের পডকাস্টে আবার দেখা হবে কোনো এন্টারপ্রেনিউরের সাথে, তার জীবনের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সকল ব্র্যান্ডকে ভালোবাসতে থাকো আর ভালো থাকো।